নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের পক্ষে আমি অরূপরত নাইক আপনাদের স্বাগত জানাই। আমাদের আজ 119 নম্বর এপিসোড। ক্যামেরার এপাশে আছি আমি, আর ক্যামেরার ঠিক পেছনে আছে আমার সব কিছুর ভাণ্ডারী সব্যসাচী রায়। আমরা আমাদের 119 নম্বর এপিসোডটাকে একটা স্পেশাল এপিসোড করার চেষ্টা করছি। স্পেশাল এপিসোডটা কাকে নিয়ে সেটা পরে বলছি। প্রথমে তার সম্পর্কে দুটো কথা। 13 বছরের এই মেয়েটির বাবা যেদিন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তার আগের দিন রাতে মেয়েকে ডেকে নিজের প্রিয় তানপুরাটা তার হাতে দিয়ে বললেন, আমার তো তোমাকে দেবার আর কিছুই নেই, আশীর্বাদ এবং এই তানপুরাটা ছাড়া তোমাকে আর দেবার কিছুই নেই। বাবার কাছে সঙ্গীতকে না ছাড়ার শপথ করল মেয়েটি। তারপর সেই যে তানপুরাটা সে হাতে তুলে নিল, সেটা থামল 2022 সালের 6 ফেব্রুয়ারি। আমরা কথা বলছি ভারতীয় সঙ্গীতের মা সরস্বতী, এক এবং অদ্বিতীয়া মেলোডি কুইন লতা মঙ্গেশকরের কথা। আজ আমাদের গোটা এপিসোড জুড়েই শুধু তিনি এবং তিনি। আমাদের অনুষ্ঠান শুরুর আগে, যেটা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959, এই নম্বরটা আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকে এই যে শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরকে নিয়ে যে অনুষ্ঠানটা, এগুলো সম্বন্ধে সমস্ত রকম ফিডব্যাক আপনারা আমাদের চ্যানেলের ইনবক্সে গিয়ে জানাবেন। এই যে আমরা আজকে লতা মঙ্গেশকরজিকে নিয়ে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি, কাকে নিয়ে করছি? তিনি নিজের সম্পর্কে বলেন লতা গবেষক, কিন্তু আমরা তো তাকে লতা গবেষক হিসেবে জানি না, যেহেতু তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ। তিনি লতা মঙ্গেশকরের এনসাইক্লোপিডিয়া, নান আদার দ্যান স্নেহাশিস চট্টোপাধ্যায়, শ্রীরামপুর নিবাসী স্নেহাশিস চট্টোপাধ্যায়, আমার অত্যন্ত প্রিয় স্নেহাশিস দা আমাদের সঙ্গে আছেন। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের জন্য, আমার সব্যসাচীর জন্য অনেকটা সময় ব্যয় করে আমাদের এই যে ইন্টারভিউটা পর্বটা ঠিকঠাক হবার জন্য অনেক করেছেন। প্রথমেই স্নেহাশিস দাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার এবং ধন্যবাদ আপনাদের। স্নেহাশিস দা, আপনি তো নিজেকে লতা গবেষক বলেন, কিন্তু আমরা তো জানি আপনি লতা গবেষক, গবেষণা করছেন। আমি আপনাকে লতা এনসাইক্লোপিডিয়াই বলবো। আপনার এই যে সংগ্রহশালা, এই যে আমরা যেখানে আজকে আছি, সেটাতে দেখার পরে আমি কোনো কিছু আমার বলার ভাষা নেই। একজন সংগ্রাহক যদি হিসাবেও বলি, কতটা ভালোবাসা থাকলে এই ধরনের একটা সংগ্রহশালা করা সম্ভব। যারা এখানে না এসছেন তারা সেটা বুঝতে পারবেন না। স্নেহাশিস দা, পত্র পত্রিকা চ্যানেলে আপনার অসংখ্য ইন্টারভিউ পড়েছি, লেখাও পড়েছি। তো এই যে আপনার আমাদের ভারতরত্ন লতা মঙ্গেশকরের সাথে আপনার একদম ঠিক প্রথম পরিচয়টা ঠিক কীভাবে হলো এবং কী কারণে আপনি ওখানটায় গিয়েছিলেন? সকলকে আমার নমস্কার। ভীষণ ভালো লাগছে যে আজকে অরূপ এরকম একটা অনুষ্ঠানে আমার কাছে এসেছে এবং আমি আপনাদের অরূপের মাধ্যমে সবার সামনে পরিচিত হচ্ছি। এটাও সত্যি যে শ্রীরামপুরবাসী ও আমাকে যাই বলুক না কেন, যে গবেষক বা এনসাইক্লোপিডিয়া যাই বলুক না কেন, আমাকে খুব বেশি মানুষ মনে হয় চেনেন না, আজও চেনেন না। এই কাজটা আসলে যারা আসবেন আমার এই সংগ্রহশালায়, তারা এলে পরে হয়তো ভাববেন যে হ্যাঁ, একটা বিশাল কর্মকাণ্ড হয়তো সত্যি হয়তো করে ফেলেছি, কিন্তু এটা তো একদিনে হয়নি। আমার এই দীর্ঘ আমি বলবো 42 বছরের একটা যাত্রা। মূলত আমি যখন বীরভূমের নলহাটিতে থাকতাম এবং আমি যখন রামপুরহাট কলেজে পড়াশোনা করি অনার্সে, ঠিক ওই সময়তে যখন মোহাম্মদ রফি সাহেব চলে গেলেন,
রফি মারা যাওয়ার পরে বিভিন্ন পত্রপত্রিকায় তাকে নিয়ে প্রচুর লেখালেখি শুরু হলো, এবং বিভিন্ন পত্রপত্রিকায় যখন লেখালেখি শুরু হলো তখন সেই সময়তে দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় তার গানের সংখ্যা নিয়েও অনেকে অনেক কিছু বলছেন। এই যে অনেকে অনেক কিছু বলছেন, অনেকে অনেক সংখ্যা নিয়ে বলছেন, এইটা একজন কলেজ ছাত্র হিসাবে আমাকে খুব স্ট্রাইক করেছিল। আসলে আমি খুব ছোটোবেলা থেকে গানের পরিবেশে মানুষ, আমার বাবা মা দুজনেই গান গাইতেন, আমি নিজেও গান শিখেছি। ওই সংখ্যাটা আমাকে খুব স্ট্রাইক করেছিল। তো আমার মনে হয়েছিল যে কোনো একজন শিল্পীকে নিয়ে এই ধরনের কাজ মনে হয় করা খুব দরকার, মানে সংখ্যাতত্ত্ব জাতীয় একটা কাজ। এবং অদ্ভুতভাবে আপনাদের বলতে আজকে খুব আমার অন্যরকম মনে হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে আমাদের বাবা মা এবং আমি তিনজনেরই খুব কমন শিল্পী ছিলেন কিন্তু লতা মঙ্গেশকর, যে কোনো কারণই হোক। এখন কেন এটা এই মুহূর্তে বলা, বাবা মা আমি তিনজনেরই আমাদের খুব মানে একটা খুব কমন শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। মানে লতা মঙ্গেশকরের প্রতি ব্যাপারটা আপনার একদম মানে অনেকটা আগে থেকেই, মানে শুধু আগে থেকে না, মানে বাবার কাছে পরে গল্প শোনা যে বাবা যখন আমাকে ঘুম পাড়াতেন কোলে করে নিয়ে, তখন যে গানটা গাইতেন সেটা বরসাত ফিল্মের তাক দিনা দিন বরসাত মে হামসে মিলে তুম সজন তুমসে মিলে। মানে ওই যে একটা ছিল না যে বরসাত মে হামসে মিলে তুম সজন তুমসে মিলে হাম বরসাত মে, তারপর ছিল তাক দিনা দিন। এই তাক দিনা দিনটা শুনে আমি খুব এনজয় করতাম। তার মানে দেখা যাচ্ছে যে যখন আমার জ্ঞান হয়নি, যখন আমি কথা বলতে পারি না, তখন কিন্তু আমার ভেতরে, আমার মনের মধ্যে, আমার রক্তের মধ্যে লতা মঙ্গেশকরের গান চলে গেছিলো বাবার গানের সূত্রে, আমার ঘুম পাড়ানি গানের সূত্রে। তার মানে একদম মানে কি বলা যায়, মানে একদম শিশু অবস্থা থেকে আপনার এই ব্যাপারটা মানে শুরু আর কি, একদম ছোটো থেকে। এরপর কিন্তু মানে এই যে লতাজির গাওয়া গানের সংখ্যা নিয়ে কাজ শুরু করলাম, আমি বিভিন্ন গানের তথ্য লেখালেখি করতে শুরু করলাম, বিভিন্ন যেখান থেকে যা পাই, ক্যাসেট, রেকর্ড, রেডিও, যেখান থেকে যা পাই সেগুলোকে আমি লিখে রাখার চেষ্টা করি যে কে লিখেছেন, গানের প্রথম লাইন কি, কোন ফিল্মের গান। লতা মঙ্গেশকর তো অবশ্যই, কারুর সঙ্গে যদি কোনো ডুয়েট গান হয়ে থাকে সেই ডুয়েট শিল্পীর নাম, এগুলো লিখে রাখছি। কিন্তু মজা হচ্ছে যে যেহেতু প্রত্যন্ত ওই রকম শহরে একটা থাকতাম নলাটি, আমি কিন্তু 100% শিওর ছিলাম, শুধু 100 না বলতে পারি 500% শিওর ছিলাম যে আমার সঙ্গে লতাজির জীবনে কোনো দিন দেখা হবে না। এটা আমি জানতাম। দেখুন মফস্বলের ছেলে হয়ে না, মানে ঠিক ওই রকম জায়গায় আমি পৌঁছবো, এটা আবার স্বপ্ন ছিল। মানে ওই স্বপ্ন দেখাটা মানে দুঃস্বপ্ন ছিল, অ্যাকচুয়ালি স্বপ্ন তো না, দুঃস্বপ্ন ছিল। এরপর 1993 সালে আমি যখন কলকাতার দিকে চলে এসেছি, অ্যাকচুয়ালি তখন শান্তিনিকেতনেও আছি আর কি, আমি 95 সালে শ্রীরামপুরে আসি। তো শান্তিনিকেতনে থাকাকালীন জানতে পারলাম যে লতাজি প্রোগ্রাম করতে আসছেন সল্টলেক স্টেডিয়ামে। আচ্ছা। তো সেই সময় আমার এই কর্মকাণ্ডর সঙ্গে একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তিনি হচ্ছেন হরিশ ভিমানি। তো লতাজি সমস্ত অনুষ্ঠানে তো হরিশ ভিমানি ছিলেন, কম্পেয়ার করতেন, এবং সারা ভারতবর্ষ ওনাকে পরে চিনেছে ওই ম্যায় সামাই হুঁ এই আওয়াজে, গলার এই আওয়াজে ম্যায় সামাই হুঁ। হ্যাঁ, সবাই ওনাকে সেইভাবে চেনেন আর কি, মহাভারত। তো হরিশজিকে আমি একটা ফ্যাক্স করলাম যে এরকম লতাজি আসছেন, আমি একটু মিট করতে চাইছি। তো হরিশজি বললেন, এই যে ধরুন মিট করতে চাইছেন যে সময়টা, তার আগেই কি এই যে মানে আপনার যে ওনার যে কর্মকাণ্ডটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, তার কিছুটা কি তখন অলরেডি শুরু হয়ে গেছে? না, কিছু শুরু হয়নি, মানে কাজটা ভেবেছি যে আমি এরকম একটা কাজ করব, এরকম একটা সংখ্যাতত্ত্ব কাজ করবো, একটা ডিসক্রিপ্টোগ্রাফিক্যাল ওয়ার্ক করবো, এরকম ভেবেছি। কিন্তু কী যে করব, কতটা করব, কিভাবে করব, কিচ্ছু মাথায় ছিল না। কিন্তু ওই যে একটা সুপ্ত বাসনা, লতাজির সঙ্গে যদি এটা দেখা হয়, তো হরিশজি বললেন যে আপনি আসুন, আমি কথা দিতে পারছি না দেখা হবে কি না। তো একটা টিকিট কেটে তো অনুষ্ঠান দেখতে গেলাম। তারপর কর্মকর্তাদের সঙ্গে, মানে আমি এত বিস্তৃত বলার জায়গা নেই, তার কারণ হচ্ছে যে লতাজির প্রথম সাক্ষাৎকারটা হওয়াটাই একটা বিশাল এপিসোড হতে পারে, শুধু প্রথম দেখাটা একটা বিরাট এপিসোড হতে পারে। মানে সেটাই অন্তত মানে কি বলবো, আমার মনে হয় মানে 5-6 তারিখগুলো আপনার মনে আছে? হ্যাঁ, 13 সেপ্টেম্বর 1993। তো এ তো মনে থাকার কথাই। শুধু একটা জিনিস বলতে পারি যে যখন আমি এত সংগ্রাম করে যখন আমার সম্বিত ফিরে পেল, তখন দেখলাম সোফায় সামনে লতাজি বসে আছেন, নমস্কার করে আমাকে বলছেন নমস্তে,
এবং তখন আমি দেখলাম যে যাকে নিয়ে আমার এত স্বপ্ন ছিল, যেটা আমি জানতাম যে আমার সঙ্গে জীবনে কোনো দিন দেখা হবে না, তিনি আমার সামনে বসে আছেন। সেই মুহূর্তে আপনার কি এবং বিশ্বাস করুন, সেই মুহূর্তে না আমার এখনও গা কাঁটা দিচ্ছে ওটা ভাবলে পরে। এবং আমি এতটুকু বাড়িয়ে বলছি না, আমি অনেস্টলি একটা কথা বলছি, আমি সত্যি 3 দিন ঘুমোতে পারিনি, আমি 3 রাত্রি ঘুমোইনি দাদার সঙ্গে দেখা হওয়ার পরে। তার কারণ আমার খালি মনে হচ্ছিল যে দেখা হওয়াটা কি সত্যি ছিল নাকি আমার ওই যে জানতাম দেখা হবে না সেটাই ছিল। মানে সত্যি যে দেখা হয়েছে এটা ভাবতে আমার 3টে দিন সময় লেগেছে। হ্যাঁ, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম নিজেকেই যে মানে ওই যে মানে আমার কি মানে আমি যখন ভাবছি দেখা হয়েছে, দেখা হওয়াটা কীরকম, মানে যখন আমি ভাবছি তখন তো লতাজি আমার সামনে বসে আছেন নমস্কার করে, যে নমস্তে বলছেন। এবং একটা জিনিস আপনাদের বলতে এখন আর অসুবিধে নেই, এখন আমি অনেক জায়গাতে বলেওছি যে লতাজি আমাকে 2টো অটোগ্রাফ দিয়েছিলেন। একটা নর্মাল অটোগ্রাফ, একটা হচ্ছে আমার কাছের সূত্রে লিখেছিলেন মেরি বহুত বহুত শুভকামনায়। একটা লিখেছিলেন টু স্নেহাশিস কলকাতাজির সই, আরেকটা ছিল মেরি বহুত বহুত শুভকামনায়। আর একটা জিনিস উনি করেছিলেন, সেটা হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে বলেছিলেন ইয়ে কিসি কো মত দেনা, পার্সোনাল ফোন নাম্বারটা না, ওটা ল্যান্ড নাম্বার ছিল। হ্যাঁ, তো ইয়ে কিসি কো মত দেনা। এবং তাতে সুবিধা হয়েছিল ওই ওনার একটা সিকিউরিটির জন্য প্রতি 6 মাস বা 8 মাস বা 4 মাস অন্তর ওনার ওই ল্যান্ড নাম্বার পরিবর্তন হতো, চেঞ্জ হতো। পরে জেনেছি ওটা অধিকাংশ ভিআইপি ক্ষেত্রে ওটা পরিবর্তন হয়। তো আমার যেহেতু ওই আগের নাম্বারটা আমার জানা ছিল, সেই নাম্বারটা দিয়ে আমার পরবর্তী নাম্বার পেতে আর জীবনে কোনো দিন অসুবিধা হয়নি। এবং শেষ দিন পর্যন্ত ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল, নানান নম্বর পরিবর্তন হয়েছে, কিন্তু শেষ দিন পর্যন্ত ওনার সঙ্গে যোগাযোগ ছিল। এবং আমার মনে হয়েছে আমরা তো সত্যিকারের খুব সামান্য ব্যক্তি, আমি আমার জীবনে যা পেয়েছি এটা আমি এতটা আমি কখনো আশা করিনি। আমি যা মানে ভেবেছি আমার জীবনে যা প্রাপ্তি, আমার জীবন মানে ধন্য, আমি শুধু এটুকু বলতে পারি। স্নেহাশিসদা, আপনি ওনাকে নিয়ে মানে আপনার এই যে নিরন্তর পরিশ্রম, নিরন্তর মানে একটা একদম আন্তরিক যে ভালোবাসা শ্রদ্ধা থেকে আপনি তো ওনাকে নিয়ে 15টা খণ্ডের লতা গীতকোষ করেছেন, আর 2টো খণ্ডের করেছেন মেরি আওয়াজি মেরি পহচানিয়া, ওনারই একটা বিখ্যাত গানের লাইনটা দিয়ে। তো এই যে বইগুলো করেছেন, এই 15টা খণ্ড আর এটার বললেন 2টো খণ্ড, এটা তো আপনার নিজস্ব থেকে এভাবে করেছেন। তো যারা এই বইগুলো সংগ্রহ করবে তারা আপনার ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে। তো এই যে বইগুলো সম্পর্কে এই যে মানে অনুব্রত নাইচের যে এটা মানে ইউটিউব চ্যানেল যেটা, সেখানেও যোগাযোগ করতে পারে, সেখানেও আমার কাছে এসে পৌঁছিয়ে যাবে। ঠিক আছে। আর বলছি এই যে ধরুন 15টা বই 15টা খণ্ডতে করলেন আপনি, আর এই 2টো খণ্ডতে করলেন, এটা যখন অনেকের কাছে পৌঁছলো, তারপরে তাদের কাছ থেকে রিভিউটা কেমন ছিল? মানে তাদের কোনো যে না তোমার এটা মোটামুটি ঠিক আছে, তুমি ওটা এইটা আরেকটু এরকম কি কোনো রিভিউ এসেছিল? দেখো, প্রথম কথা হচ্ছে এই সময় দাঁড়িয়ে এসে আমি অনেক পুরনো জিনিসকে তো সাম আপ করতে পারার সুবিধা হচ্ছে আমার অনেক। সেটা হচ্ছে কে কী বলেছিলেন বা কে কী ভেবেছিলেন সেগুলো এখন কিন্তু সত্যি খুব ইমেটেরিয়াল। কেন বলছি ইমেটেরিয়াল? তার কারণ লতাজি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার বইয়ের ফার্স্ট রিডার ছিলেন লতা মঙ্গেশকর। এই বই তৈরি হওয়ার পরে প্রথম বই পাঠাতাম লতা মঙ্গেশকরকে, এবং উনি সেটা খুব পছন্দ করেছিলেন। হ্যাঁ, এবং সুতরাং লতাজির দিক থেকে যদি আমি কোনো নেগেটিভ কমেন্ট না পেয়ে থাকি তাহলে আমার কে কি বলছে আর কে কি বললো এটা আমার কাছে একেবারেই ইমেটেরিয়াল। না, আমি ধরুন ওই রকম অর্থে বলছি না, আমি বলছি যে ধরুন মানে এইরকম কি বলেছে যে এইটা কি আরো একটু কিছু হলে ভালো হতো বা এরকম আর না কিছু। হ্যাঁ, ঠিকই কিছু সাজেশন এসছে, যে সাজেশনগুলো আমি খুব মজা করেই বলেছিলাম, এখনও বলি আমি। হ্যাঁ, তখনও বলেছিলাম, এখনও মজা করেই বলি যে দেখুন, একটা মানুষ তো সারা জীবনে তার সব কাজ শেষ করতে পারে না। কিছু কাজ আমি আপনাদের জন্য রেখে দিয়ে গেলাম, ওটা আপনারা করুন, যেটা আপনারা আমাকে করতে বলছেন, বাকি কাজগুলো আপনারা করুন। আমি একটা আমার মতো করে গেলাম। এবার যেগুলো আপনারা করতে বলছেন, যেগুলো আমি করতে পারলাম না, সেগুলো আপনারা করুন, কারণ আপনাদের মাথায় এসছে, ওগুলো আপনারা করুন। আর এই একটা ব্যাপার যেটা দেখেছি আমি, ধরুন লতা মঙ্গেশকরজি শুধু নন, যে কোনো বড় মানুষকে নিয়ে অনেকেই কাজ করেন। আপনি ওনাকে নিয়ে
বৃহৎ পরিসরে একটা কাজ করেছেন। তো এই যে আপনি ইদানিং যে আমাদের যে সোশ্যাল মিডিয়া একটা হয়েছে, ধরুন ফেসবুকই বলি বা ইউটিউব যা বলি বা যে কোনো জায়গায় বিভিন্ন পার্সোনাল ব্লগ আছে, এই জিনিসগুলো রয়েছে, তো এখানে তো আপনার নিশ্চয়ই নজরে পড়ে, ধরুন আপনি তো এটার পিছনে নিরন্তর পরিশ্রম করে একদম পরিসংখ্যান থেকে শুরু করে সব কিছু একদম নিখুঁত করার চেষ্টা করেছেন। তো আপনার কি এরকম চোখে পড়েছে যে সোশ্যাল মিডিয়ায় বা ধরুন কিছু ছাপা বই বা ধরুন কেউ একটা লেখালেখি করছেন, সেরকম জায়গায় যে ওনার সম্পর্কে একটু মানে অন্যরকম তথ্য থাকছে যেটা হয়তো ঠিক নয়, এরকম কিছু নজরে পড়েছে? আমি নাম জানতে চাইছি না ধরুন, কিন্তু এরকম কি আপনার মানে কি মনে হয় যে ফেসবুক বা অমুক জায়গায় যারা করেন এই ধরনের বড়দের নিয়ে কাজ বা এরকম ভ্রান্তির যে ব্যাপারটা নিশ্চয়ই থাকে? যারা এই ধরনের ইউটিউব চ্যানেল এরকম ধরনের করে বা কোশ্চেনিয়ার করে, তারা কিছু ব্যতিক্রমী প্রশ্ন করবে না, এ তো হতে পারে না। সুতরাং অরূপ এই প্রশ্নটা আমাকে করে একটু তো সমস্যায় ফেললো, তাই না? দর্শকরা কি বলছেন তাই সেরকম বা ভাবছেন তো যে এবার বোধহয় একটা ভালো টুইস্ট প্রশ্ন করে দিয়েছে। আসলে এটা প্রশ্ন, এটা এর প্রশ্নটা ঠিক এইভাবে না এলেও নানানজন নানানভাবে প্রশ্ন তো নিশ্চয়ই আমার কাছে করেছে। মুশকিল হচ্ছে যে আপনাদের কাছে শুনতে খারাপ লাগলেও মানুষ গল্প পছন্দ করে, মানুষ গল্প চায়। এখন আমি এখন বলি যে দেখবেন গরু, এই যে গল্পের গরু আমরা বলতাম না, গল্পের গরু গাছে ওঠে, তো গরু তো আস্তে আস্তে মডার্ন হচ্ছে, গরু তো ডিজিটাইজড হচ্ছে। তো গল্পের গরু না যে পরিমাণ আগে গাছে উঠতে পারত, এখন আরেকটু বড় গাছে উঠছে। তাতে মুশকিল হচ্ছে যে আমি যখন প্রথম এই কাজ শুরু করেছিলাম তখন আমি জানতাম লতা মঙ্গেশকরের গানের সংখ্যা ৭২,০০০, এবং যখন আমি কাজ শেষ করলাম তখন আমি দেখলাম, আমি এখন মোটামুটি রাউন্ড ফিগারে বলি যে ৬,৭৪০ পর্যন্ত আমি পেয়েছি, মানে ৬,৭৪০টা গানের ইনফরমেশান আমি এখনও পর্যন্ত জোগাড় করতে পেরেছি, আমার কাছে আছে। এবং তার অথেন্টিক ইনফরমেশান সহ আমি আমার বইতে এবং আমার কালেকশানে এই গান আমি সমস্ত কিছুই আছে। এইবার ব্যাপার হচ্ছে এই যে যারা, আমি আবারও এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছি, এটা আমার ঠিক জেহাদও নয়, চ্যালেঞ্জও নয়, কিচ্ছু নয়, আমার স্বনির্বন্ধ অনুরোধ। এই যে আপনারা যারা বলছেন যে লতাজির গানের সংখ্যা, দেখুন সংখ্যাতত্ত্ব কোনো শিল্পীর মাপকাঠি হতে পারে না, এটা কখনো না। যে লতাজি যদি ৫খানা গান গাইতেন তিনি লতা মঙ্গেশকরই হতেন, এটা সবাই বোঝেন। আশা ভোসলে কটা গান গেয়েছেন, লতা মঙ্গেশকর কটা গান গেয়েছেন, সন্ধ্যা মুখার্জি, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সারগাম, বা আমাদের যাকে নিয়ে এত গোলমাল বাঁধায় সুমন কল্যাণপুর, তিনি কত গান করেছেন সেটা কিন্তু তাদের মানে শিল্পীর মাপকাঠি নন। কিন্তু সংখ্যাটা তো একটা সংখ্যাতত্ত্বর দিক থেকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটার তো প্রয়োজন হয়। এই স্ট্যাটিস্টিক্স যখন নিতে হয় তখন যারা বলছেন যে ২৫,০০০, ২৬,০০০, ৩০,০০০, ৩২,০০০, সম্প্রতি আমি নাম করে বলছি বিবিসি, না বলছি এই কারণে যে টিভি চ্যানেলেই তো তারা দেখিয়েছে, বিবিসি তাদের অনুষ্ঠান থেকে বলছিল লতা মঙ্গেশকর গানের সংখ্যা ৫০,০০০। তো তাদেরকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি যে দেখুন আমি তো ৬,৭৪০ অবধি পেয়েছি, তাহলে ৭,০০০ পৌঁছানোর জন্য আরও ২৬০খানা গান দরকার। এই ২৬০খানা গান আপনাকে দিন, ঠিক আছে, আমি আপনাদের অ্যাটলিস্ট 20,000 পে করব। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, আমাকে ২৬০খানা গান দিন, আমি ৬,৭৪০কে ৭,০০০ করে দিই, আমিও নিশ্চিন্ত যে আরও গান পেলাম। আমি এটাও ভাববো যে আমার অনেক গান পাওয়া বাকি রয়ে গেল যে আমি পাইনি, আমি কিছু পাবো। এবং যারা এই ধরনের এই অসম্ভব রেয়ার গান আমাকে দেবেন, তার সাম্মানিক হিসাবে আমি তাদের মিষ্টি খাওয়ার জন্য হয় টাকা দেবো, মর্যাদা আছে, মর্যাদার জন্যই তাহলে টাকা দেবো। কিন্তু সেটা ২৬০খানা প্রত্যেকটা গানের জন্য ধরুন আমি ১,০০০ টাকা করে দেবো, আমি ধরে নিচ্ছি, এটা দিন। এই গল্পটাকে বন্ধ করুন, মানে না কমছে না কিছুতে। বারবারও বলছি এটা চ্যালেঞ্জিং মুড নয়, এটা কাউকে অসম্মানজনক কথা নয়, কিন্তু এই যেহেতু সংখ্যাতত্ত্ব একটা, তার দিক থেকে একটা ফ্যাক্ট আছে কত গান উনি গিয়েছেন। এবং ইদানিংকালে দেখবেন ফেসবুকে বা ইউটিউবে সকলেই দুজন শিল্পীর সঙ্গে কম্পেয়ার করে একটা প্রবণতা খুব দাঁড়িয়েছে, এবং তাদের প্রত্যেকের গানের সংখ্যা ২০,০০০, ২৫,০০০ ছাড়িয়ে যাচ্ছে। মানে কেউ না, কোনো শিল্পী 20,০০০ কমে গান গাননি, 20,০০০ করে গান গাননি। তো আমার কথা হচ্ছে এই গল্প আপনারা কেন তৈরি করছেন? কি লাভ হচ্ছে গান তৈরি করে? কি মানে কি পাচ্ছেন এই গল্প তৈরি করে? লতা মঙ্গেশকর তো অনেক ওপরে, তাকে মা সরস্বতী বলা হচ্ছে, তাকে লিভিং লিজেন্ড বলা হচ্ছে, তাকে ভারতরত্ন দেওয়া হচ্ছে, তাকে নিয়ে গল্প হবে, তিনি মিথ, আমি সব জানলাম।
কিন্তু এই গল্পটা আস্তে আস্তে নিজেদের স্বাভাবিক জায়গাতে ফিরুন। আমি তো এতদিন ধরে কাজ করে একটা কিছু তো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি, আমাকে অন্তত আমার এই তথ্যটাকে আপনারা সাপোর্ট করুন। আমি যেটা বলতে চাইছি, ধরুন আপনি এই 15টা বইয়ের মধ্যে আপনি তো সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দিয়ে দিয়েছি। আপনাদের যদি কোনো কিছু থাকে তার বাইরে গিয়ে সেটা তো আপনাদের দেখাতে হবে। হ্যাঁ, অবশ্যই দেখাতে হবে। নিজের মতো করে এমনি বলে দিলেন একটা ওরকম গিয়েছে তো হবে না, তো অথেন্টিক ডকুমেন্ট দেখান, কোনো জায়গায় সেটা দেখাতে পারছেন না, অথচ এ করে যাচ্ছে। আমি তো বলছি 260খানা গান দিন, মাত্র 260। আপনারা তো বলছেন 25,000, মানে ধরুন আমার থেকে অন্তত 16-17 হাজার গান আপনাদের কাছে বেশি আছে, সেখান থেকে মাত্র 260খানা গান দিন না, তাহলে তো অনেক অনেক উপকার হয় আমার নিজেরও। আর আজকের এই যে সংগ্রহশালাটা স্নেহাশিসদা দেখলাম, এই সংগ্রহশালাটা সব থেকে মানে আমার যেটা নিজের মনে হয়, মানে এই যে এত পরিশ্রম করে সাজিয়েছেন, এত সুন্দর করে, মানে একজনের কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব। আমার শুধু একটাই আক্ষেপ থেকে যায়, আপনি যার জন্যই সংগ্রহশালা করেছেন তিনি যদি কোনো সময় এই সংগ্রহশালাটা এসে নিজে একটু দেখতে পারতেন, তার থেকে আর বড় পুরস্কার মনে হয় আর কিছু থাকতো না। এটা আমার নিজের একটু মনে হয়, এটা আমার নিজের মনে হয় যে উনি যদি দেখতে পারতেন যে একজন অনুরাগী কিভাবে জিনিসটাকে ঠিকঠাক করেছে। খুব একটা নস্টালজিক মানে কথা তুমি বলে ফেললে, এটা আমার দিক থেকে খুব মানে কষ্টকর একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে লতাজি আমার এই আর্কাইভ দেখার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন। বাহ। উনি বলেছিলেন যে मैं जरूर जाऊंगी। সেটা তাও কত বছর বাদে মোটামুটি দেখা হলো। আমি বলছি এইটা হবে হয়তো 2002-03 এরকম সময়তে, না একটু পরে 2007-08 বা 10 এরকম সময়তে। কিন্তু মুশকিলটা হলো যে যখন আমি সিকিউরিটির জন্য চেষ্টা করতে শুরু করলাম, যে ওনাকে আনার মানে উনি আসতে চাইছেন মানে তো ব্যাপার নয়। আমি খুব মানে ছোট্ট করে এক লাইনে বলছি, সিকিউরিটির দিক থেকে আমাকে বলা হলো যে আমরা লতা মঙ্গেশকরকে কোনো সিকিউরিটি দিতে পারবো না। তো এটা বলার পরে আমি তো বুঝতেই পারছেন 2025-এও আমি খুব সামান্য একজন ব্যক্তি, 2005-06 আরও সামান্য ছিলাম, আজ থেকে 20 বছর আগে। তো তখন আমার সেই ক্ষমতাও ছিল না যে তাদের কনভিন্স করানো। আমি লতাজিকে ফোন করে বলে দিলাম যে দিদি এখানে, আর প্রসঙ্গত জানিয়ে রাখি যে লতাজি আমার সঙ্গে বাংলায় কথা বলতেন, তখন আমি ভালো হিন্দি বলতে পারি না, আমি খুব বাজে হিন্দি বলি, ওই জন্য আমি লতাজিকে বাঙালি করে দিয়েছিলাম। লতাজি আমার সঙ্গে বাংলায় কথা বলতেন। আমি লতাজিকে বললাম যে দিদি, হ্যাঁ ভালো ঠিকই বাংলা বলতেন, ঝরঝরে পরিষ্কার খুব একটা না হলেও বলতেন। তা আমি বললাম দিদি এরকম আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা এখান থেকে বললেন যে ওনারা আপনার সিকিউরিটি ব্যবস্থা করতে পারবেন না। মানে এটা তো একটা শহরের সম্মান বাড়ে, যে শহরে এসে এই ধরনের একজন মানুষ পদার্পণ করছেন, তো এটা তো শহরের সম্মান। তো উনি বললেন তো তাহলে আর আমি কি করব, তাহলে তো কিছু করার নেই। আপনার কথাটা শুনে আমার একই সঙ্গে দুঃখ, ইটস ভেরি স্যাড। আমাকে বললেন অদ্ভুত ব্যাপার লেগেছে, মেরি দুঃখ কি বাত হ্যাঁ। ওনার তো সিকিউরিটি আমরা দিতে পারছি, ওনার একটু শহরটা সমৃদ্ধ হতো, মানে এত শহরের ইতিহাস একটা। উনি কিন্তু সত্যি আসতে চেয়েছিলেন, মানে এটা আমি উনি চলে যাওয়ার পরে গল্প বলছি না, উনি আসতে চেয়েছিলেন। শ্রেয়াশিদা, মানে ওনাকে নিয়ে এরকম, ওনার তো আপনি ওনার ফ্ল্যাটটায় গেছেন, আমি যতদূর আপনার ইন্টারভিউগুলো পড়েছি বিভিন্ন জায়গায়, তো ওনার ফ্ল্যাটের বাইরে যে লেখাগুলো আছে ওইগুলো একটু বলুন। এটা আমার খুব ভালো লেগেছে, আপনার মুখে শুনতে পেলে দর্শকরা আরও ভালো লাগবে। না, ফ্ল্যাটের বাইরে ব্যাপারটা হচ্ছে যে টোটাল যে ফার্স্ট ফ্লোর, মানে প্রভুগঞ্জের যে ফার্স্ট ফ্লোরটা, সেটা টোটালটাই মঙ্গেশকরের, সম্পূর্ণটা। মানে এতটাই সিকিউরিটি প্রথম থেকেই ছিল। পেরার রোডে যে ফ্ল্যাটটা ওনার প্রভুকুঞ্জ, সেই প্রভুকুঞ্জের ফার্স্ট ফ্লোরটা, সেটা পুরো ফার্স্ট ফ্লোরটাই মঙ্গেশকর ফ্যামিলির ভাই বোনদের। কিন্তু ওনার দরজাতে কোনো ফ্ল্যাট নাম্বার লেখা ছিল না, একটা সই করা ছিল, লতা মঙ্গেশকর সই করা। এবার আপনারা বুঝতেই পাচ্ছেন যে লতা মঙ্গেশকরের ডাইহার্ট ফ্যান, মানে আমি ডাইহার্ট ফ্যান ছাড়া আর কি বলবো, সারাটা জীবন ধরুন লতা মঙ্গেশকর করেই আমি কাটিয়ে দিলাম, লতাজির গান গিয়ে লতাজিকে নিয়ে কাটিয়ে দিলাম। তো সেই মানুষটা তো যখন প্রভুকুঞ্জে ঢুকছে, সে তো মোটামুটি তার চোখ দিয়ে যা কিছু নেওয়ার সে গিলে খাবে, ব্যাপারটা তো এরকমই। তো আমি দরজায় ঢুকে দেখছি যে নেম প্লেট লেখা আছে লতা মঙ্গেশকর, তো বোঝাই যাচ্ছে সই তো সবাই জানে। হ্যাঁ, লতা মঙ্গেশকর এবার দরজা খুলে দিলেন, ঢুকলাম ভেতরে। তা ঢুকে আমি, লতাজি ভেতরে ছিলেন, কোন ঘর থেকে বেরোবেন তো জানি না, আমাদের সোফায় বসতে বলা হলো,
আমি আমার আরেক বন্ধু গেছিলো অদ্বৈত ধর্মাধিকারী বলে, ও নিজে মহারাষ্ট্রিয়ান। ওকে নিয়ে গেছিলাম এই কারণে যে ও যেহেতু মারাঠিটা ভালো বলতে পারে, আর আমার খুব বন্ধু, ও বাংলাও জানে মারাঠিটাও জানে। তো আমরা বসে আছি, আমি বুঝতে পারছি লতাজি হয়তো সেদিন একটু অসুস্থও ছিলেন। আমি অ্যাকচুয়ালি সেদিন বম্বেতে গেছিলাম ইয়াশ চোপড়ার সঙ্গে দেখা করতে, উনি আমার একটা বইয়ের ভূমিকা লিখবেন, সেই জন্য দেখা করেছিলাম। ইয়াশ চোপড়া স্টুডিও থেকে, মানে ইয়াশ রাজ স্টুডিও থেকে লতাজির বাড়িতে গেছিলাম, এবং লতাজি জানতেনও না যে আমি যাব, ওখান থেকে ফোন করে গেছিলাম, মানে আমার কোনো প্রি অ্যাপয়েন্টমেন্ট ছিল না। উনি সঙ্গে সঙ্গে মানে রাজি, মানে দেখা করার জন্য, হ্যাঁ ঠিক আছে আইয়ে, আইয়ে। হ্যাঁ, তো গেলাম। তো সত্যি এগুলো বলতে গিয়ে আমার নিজেরও খুব মানে নস্টালজিক লাগছে আর কি। হ্যাঁ, যে অনেক পুরনো, 2006-এর কথা। হ্যাঁ, এত বছর হয়ে গেল। তো আমি দেখলাম যে এখানে বসে থেকে লাভ নেই, সোফায় একটু ঘুরে বেড়াই, সারা ঘরগুলো ঘুরতে শুরু করলাম। তো হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, একটা বড় একটা দরজা, সেখানে শুনলাম যে ওটা লতাজির মিউজিক রুম। তো মিউজিক রুমে ওই আমরা দেখেছি না ডাক্তারদের চেম্বারে একটা বাচ্চার ছবি থাকে, বড় একটা টুপি পরা, আর এরকম মুখে থাকে লেখা থাকে সাইলেন্স প্লিজ। এখন এই সাইলেন্স প্লিজ লেখা এবং বাচ্চার ছবি, মাথায় হ্যাট পরা, এই অবধি খুব ঠিক ছিল। এটা খুব ইন্টারেস্টিং, বা এটা তো সবাই জানে। কিন্তু মজাটা হচ্ছে তার অন্য জায়গায়। এই ছবিটার নিচে লেখা আছে, ওপরে লেখা সাইলেন্স প্লিজ, নিচে লেখা জিনিয়াস ইনসাইড। মানে এইটা যখন আমি দেখলাম তখন আমার মনে হলো যে জিনিয়াস ইনসাইট যদি সত্যিকারেরই এটা জিনিয়াস ইনসাইট, তো নিশ্চয়ই ওই ঘরটাতে, বিশ্বাস করুন আমি ওই ঘরটায় ঢুকিনি, ওনার মিউজিক রুমে আমি ঢুকিনি। আমি দরজাটা খুলে ওনার মিউজিক রুম দেখেছি এবং ওখান থেকেই প্রণাম জানিয়ে মানে আমার ঘরে এসে বসেছি। আমি ওনার রান্নাঘর, ওনার ঠাকুর ঘর, উষাজির ঘর, মানে বিভিন্ন যতগুলো ওদের ঘর ছিল সমস্ত ঘর ঘুরে বেরিয়েছি। যে বারান্দাতে ছবি দেখা যায়, উনি দোলনা দিয়ে, মানে দোলনায় থাকতেন, সেই দোলনা সব দেখে এসেছি। মানে ওখান থেকে নাকি ওই আমাদের কি বলে ওটাকে, একটা মন্দির দেখা যায়, যে মন্দিরে উনি পুজোয় যেতেন, সেই মন্দিরটা এখন আর দেখা যায় না এই কারণে যে অনেক ফ্ল্যাট ট্যাট তৈরি হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। মহালক্ষ্মী মন্দির, আগে মহালক্ষ্মী মন্দিরটা ওখান থেকে দেখা যেত, এখন আর দেখা যায় না। জানতে চাইলাম কোন দিকটা মহালক্ষ্মী মন্দির, কোথায় উনি দেখতেন আর কি। তা না, আমার তো প্রচুর জানার কৌতূহল। মানে আমি জানি যে ওই একটা দিনে আমাকে যা কিছু জেনে আসতে হবে, যা সুযোগ, হ্যাঁ, সমস্তটা সদ্ব্যবহার করতে হবে। আমি আর দ্বিতীয় কোনো সুযোগ পাবো না, এবং সত্যি তো পেলাম না প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তারপরে নানান কোভিড, আর তারও অ্যাপয়েন্টমেন্ট বেড়ে যায়, হ্যাঁ, তারও সমস্যা হয় মিট করতে। তবে তো কোভিড আমাদের অনেক কিছুই সর্বনাশ করে দিল, এবং উনিও চলে গেলেন সেই কোভিডের কোপেই। আর কি বলবো, আমি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখেছিলাম, ওনার আমি প্রচুর ছবি দেখেছি। একটা ছবি আমাকে ভীষণ রকম দাঁড়িয়ে দিয়েছিল। ছবিটা এরকম দেখছি, সুরকার অনিল বিশ্বাসের রান্নাঘরে বসে লতাজি এইভাবে আসন করে বসে রান্না, হ্যাঁ, পাশে ডাল কৌটো, ওখানে রান্না করছেন সুরকার অনিল বিশ্বাস। উনি একদম বসে ওই ঘরটার মধ্যে, একটা মানে ছোট্ট ঘরের মধ্যে বসে। তো এই যে ছবিটা একই সঙ্গে খুব ইঙ্গিতবাহী ছবি, একজন মানুষের ওই ধরনের একজন প্রতিষ্ঠিত, লব্ধপ্রতিষ্ঠ এবং মানে জনগণের রীতিমতো প্রতিষ্ঠিত, এবং ওই ধরনের একজন মানুষে, মানে সঙ্গীত শিল্পীর, মানে ওই ছবিটা দেখার পরে মনে হয়েছে যে বিনম্রতাটা, বা ধরুন বিনম্রতা ঠিক কোন পর্যায়ে, মানে এতটা, মানে ছবিটা দেখে মনে হচ্ছিল যে বলি না আমরা ভালো মাটির মানুষ, মানে রান্না করছেন একজন, তার পাশে বসে রান্নার দিকে দেখছেন কি রান্না করছেন। এটা সম্বন্ধে আপনি একটু, আমি মাইক্রোফোনটা কেড়ে নিলাম। হ্যাঁ, মানে ব্যাপারটা কী হয় জানেন তো, সেটা হচ্ছে যে মানুষ যখন একটা পর্যায়ে পৌঁছে যায় এবং যখন সেই সেলিব্রিটিকে আমরা ছুঁতে পারি না, তখন তাকে নিয়ে আমরা গল্প তৈরি করি। এখন এতে হয় কি, এই যে আমি আগেই বলেছি মানুষ খুব গল্প পছন্দ করে, এটা আমাদের কাছে না খুব অ্যাকসেপ্টেবল হয়ে যায়, তাহলে বোধহয় এটাই সত্যি। কিন্তু যারা ওনাকে কাছ থেকে দেখেছেন, আমি জানি তাকে নিয়ে বহু নেগেটিভ কমেন্ট বহু লোক করেছেন, কেন করেছেন তারা বলতে পারবেন, এই দায়িত্ব তো আমি নিতে পারবো না। কিন্তু আমি যেটুকু তাকে দেখেছি, তাকে কিন্তু আমি কখনো আমার সিকিউরিটির সমস্যার জন্য তাকে মিট করতে পারিনি, এমন হয়নি। আমি অসংখ্যবার তাকে মিট করেছি, তাকে অসংখ্যবার আমার সঙ্গে তার ফোনে কথা হয়েছে, তিনি আমাকে ফোন করতেন। তো তিনি আমাকে যে ফোন করতেন, দেখুন লতা মঙ্গেশকর ফোন করছে শ্রীরামপুরে স্নেহাশিস চট্টোপাধ্যায়কে, যে স্নেহাশিস চট্টোপাধ্যায়কে ফ্ল্যাটের লোক চেনে না, তাকে লতা মঙ্গেশকর ফোন করছেন। তো তার তো ওইটা মনে হয়নি যে তিনি লতা মঙ্গেশকর, তিনি লতা মঙ্গেশকর, এ হলো এক নম্বর।
আর 2 নম্বর আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে ঘরটা থেকে উনি বেরিয়ে এলেন ওই প্রভুকুঞ্জে, যেখানে আমরা বসে যে সোফাটায় বসেছিলাম, পাশের ঘরটা থেকে দেখছি উনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন দরজা খুলে। এখন এটাই যে ওনার ঘর সেটা বুঝতে পারিনি, বেরিয়ে আসার পর বুঝলাম যে লতাজি ওরা থাকেন। তো এখন দাঁড়িয়ে মনে হয়েছে যে আমি কি বিচ্ছিরি একটা ওনাকে প্রশ্ন করেছিলাম। ওই যে বললাম একদিনে আমাকে সব দেখতে হবে, আমি বলেছিলাম দিদি আমি আপনার বেডরুমটা একবার দেখব। এটা যে একজন মহিলাকে, আপনার ওই যে বললাম না আপনার এতটাই ভেতরে জমেছিল না মানে একজন মহিলাকে যে এই ধরনের কথা বলা যায় না, এটা যে মানে অসৌজন্যমূলক একটা কথা, তাকে যে বলা যায় না যে দিদি আমি আপনার বেডরুমটা দেখব, এটা কিন্তু বলেছিলাম একদম মনের তাগিদ থেকে যে লতাজি যে ঘরটা থাকেন সেই ঘরটা কেমন। এবং আমি দর্শকদের একটা কথা সত্যি বলতে চাই, মানে বিশ্বাস করুন আমি তো ওই তার বেডরুম দেখে এসেছি, তিনি যেভাবে থাকতেন আমরা তার থেকে অনেক 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 ল্যাভিশলি থাকি। ওই ঘরে আপনাকে ঢুকিয়ে দিলে, আপনাদের যে কাউকে ঢুকিয়ে দিলে আপনারা কিছুতেই বিশ্বাস করবেন না যে এই ঘরটাতে এইভাবে লতা মঙ্গেশকর মতো থাকতেন। এতটাই সাধারণ থাকতেন উনি, কিচ্ছু নেই ঘরটার মধ্যে, একটা ছোটো একটা সিঙ্গেল খাট, তা খাটে লাগানো একটা ছোটো একটা ড্রয়ার মতো একটা টেবিল মতো আছে, একটা উইন্ডো এসি, নট স্প্লিট। আমি 2006 গেছি, 2006 তো ওনার ঘরে স্প্লিট এসি নয়, উইন্ডো এসি লাগানো আছে। উইন্ডো এসি লাগানো আছে, হ্যাঁ, একটা আলমারি, আর ওই যে ডেস্কটা পাশে লাগানো হয় ছোটো টেবিল, সেখানে ওনার সঙ্গে জর্জ হ্যারিসনের ছবি, রবি শঙ্করের সাথে যিনি বাজাতেন, হ্যাঁ, জর্জ হ্যারিসনের ছবি সে সিগনেচার করা, লতাজিকে দিচ্ছেন আর কি। আর একটা এরকম যেমন ওয়ার্ড্রপ থাকে, ওয়ার্ড্রপ করা। মানে সোজা কথা হচ্ছে এটা একদম সাধারণ মানুষের থাকার মতো যেটুকু দরকার সেটুকু। মানে কাউকে বিশ্বাস করানো যাবে না যে ওই ঘরটা লতা মঙ্গেশকরের মতো ওইরকম সেলিব্রিটি থাকতেন। আমার এটা সবসময় মনে হয় প্রকৃত অর্থে যারা গুণী শিল্পী বা শিল্পী তারা অত্যন্ত সরল, অত্যন্ত সহজভাবে মেশেন। আমি একজনের কথা বলতে পারি, যেহেতু আমি তার মানে আপনি যেরকম ডাইহার্ট ফ্যান, এই যে আমার এখানে যিনি আছেন তার সম্পর্কে আমি শুনেছি প্রত্যেকটা ফোন উনি নিজে রিসিভ করতেন, এবং কোনো গেস্ট এলে, এটা ওনার প্রচুর সাক্ষাৎকারে অন্যরা বলেছেন, দরজা পর্যন্ত উঠে গিয়ে লতাজিও করে। আমি এটাই বলছি, তাহলে এই যে এই ধরনের মানুষরা যারা, তাদের একটা অদ্ভুত কমন দেখতে পাচ্ছেন ব্যাপারটা। লতাজিকে যখন আমি 2002-এ মিট করি এই তাজ বেঙ্গলে, যে ছবিটা আমার এখানে রাখা আছে, ওই যখন আমি যখন গেটটায় ঢুকছি তখন ওই গেট থেকে উনি আমাকে রিসিভ করেছিলেন, এবং যখন আমি ওনার ঘর থেকে চলে যাচ্ছি তখন ওই গেট অবধি আমাকে এসে পৌঁছে দিয়ে গেছিলেন। দরকার ছিল না তো, আপনি ভাবুন, এটা মানে এইগুলো থেকে শেখার আছে। এবং আমি আরেকটা জিনিস যেটা আমি কখনো কোথাও কোনো ইন্টারভিউতে বলিনি, এটা তোমাদের কাছে প্রথম বলছি, এই যে এতবার ফোনে কথা হতো, উনি কখনো ফোন রাখতেন না। উনি কখনো কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন ফোন কাটেননি, ফোনটা আমি রাখতাম। মানে দিদি আমি রাখছি, তাহলে আমাকে কাটতে হতো, হয়তো উনি ফোন করেছেন কিন্তু রাখতে হতো কিন্তু আমাকে, উনি কাটতেন না। এগুলো তো যে কথাগুলো হতো এগুলো কি সবই গান বাজনা, গান সংক্রান্ত, আমার কাজ নিয়ে, কাজ সংক্রান্ত। হয়তো আমি কোনো একটা ইনফরমেশান পাচ্ছি না, হয়তো ভাবলাম যে লতাজিকে এটা ফোন করি। শেষের দিকে একটা খুব মজার কথা হতো, দিদিকে ফোন করলে উনি বলতেন ये तो आप ही का काम है, आप ढूंढिए, मुझे क्यों तकलीफ देते हैं, मुझे क्यों तकलीफ देते हैं, ये तो आप ही का काम है, आप ढूंढिए। এবং হাসতেন, আপনি খুঁজুন, এবং আপনি খুঁজে আমাকে জানান এটা কী হলো। অনেকবার এরকম কথা হয়েছে, উনি আমাকে ফোন করে জানতে চেয়েছেন এই গানটার কোন ফিল্মে কে গীতিকার ছিলেন, কে সুরকার ছিলেন। মানে আপনি ওনার হাতে দিতে পেরেছেন, মানে ওনাকে দিতে পেরেছেন কত? দেখুন 2002-তে যখন আমি ওনাকে তাজ বেঙ্গলে মিট করি, তখন আমি ওনাকে আমার ছোট্ট একটা পার্ট হয়েছিল গুজরাটি গান নিয়ে, একটা গুজরাটি পার্ট করেছিলাম, তাতে ভূমিকা লিখেছিলেন ভি বলসরাজি। তো তখন যখন আমি ওনাকে গুজরাটি গানটা দিচ্ছি তখন উনি আমাকে জানতে চেয়েছিলেন যে আমি ওনার মারাঠি গানের কাজ করব কি না। তো 2002-তে মারাঠি গানের কাজ তো করব, কিন্তু আমার কাছে সেভাবে কিচ্ছু তথ্য বা গান সেভাবে কিছু ছিল না। কিন্তু যেহেতু আমি করব, তাই ওনাকে আমি বলেছিলাম যে হ্যাঁ দিদি আমি নিশ্চয়ই করব, কিন্তু আমার একটু সময় লাগবে। তো তারপর 2021-এ আমার মনে হলো যে বয়স বেড়ে যাচ্ছে, তবে আমার আরেক বন্ধু ছিল পরমানন্দ চৌধুরী, সে এবং আমাকে প্রতিদিন প্রায় ইন্সপায়ার করতো যে সেন্সেসে এটা কিন্তু করুন,
তা দিদির বয়স হচ্ছে, আপনি আপনাকে এতবার করে চেয়েছিলেন যে বইটা করার জন্য মারাঠি গানটা এটা করে ফেলুন। এপ্রিল মাস থেকে কি মে মাসে আমাদের মাথায় ও আমাকে দিল যে আপনাকে কিন্তু এবছর জন্মদিনে লতাজিকে এটা গিফট করতে হবে। এই পরমানন্দ আমার মাথায় ঢোকালো এবং প্রায় ধরো 450 মতো গান, এতগুলো গান গেয়েছেন মারাঠিতে, বাংলা থেকেও বেশি। তো তখন আমি দেখলাম যে এই কয়েক মাসের মধ্যে মারাঠি গান কাজ করা খুব দুঃসাধ্য ব্যাপার। তো নাসিকে এক ভদ্রলোক ছিলেন, তিনি মহারাষ্ট্রিয়ান এবং তিনিও লতা মঙ্গেশকরের গানের খুব ভক্ত, অভিজিৎ সারাফ, ডক্টর অভিজিৎ সারাফ। তার সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করে বললাম যে আমি এরকম মারাঠি গানের উপর কাজ করবো ভাবছি, লতাজি আমাকে বলেছিলেন যে আমি করবো কি না, দিদিরও বয়স হচ্ছে, তো আমার খুব ইচ্ছে আছে সেপ্টেম্বরে ধরুন 10 তারিখের মধ্যে আমার এই কাজ শেষ করতে হবে, আমার বই চাই, আপনাকে হেল্প করতে হবে। বিশ্বাস করুন এই পরমানন্দের প্রতিনিয়ত ইন্সপিরেশন আর এই অভিজিৎ সারাফের এই গানের কারেকশান করে দেওয়া বা কম্পোজ করে পাঠানো এবং সেগুলোকে প্রুফ দেখা, মানে আমাকে প্রুফ দেখা ওগুলো করে দেওয়া, তার প্রিন্ট করা সবগুলো 441টা গান এই করে আমি 2000 ফিল্ম নন ফিল্ম সব মিলিয়ে, এবং নাটকের গানও আছে, মারাঠি নাটকের নাট্যসঙ্গীত গানও আছে, নাটকের দল ছিল বলবান সঙ্গীত মণ্ডলী করে 2021 সেপ্টেম্বরে ওনাকে আমি লাস্ট বইটা গিফট করি, মানে লাস্ট জন্মদিনে। 2022 চলে গেলেন, এবার লাস্ট জন্মদিনে কিন্তু আমি লতাজিকে ওই মারাঠি গানে বইটা দিতে পেরেছিলাম এবং এটাই আমার কাছে খুব মানে কি বলবো, মানে পরম সৌভাগ্য বলতে পারি, আমার একটা তৃপ্তির জায়গা যে লতাজি যে আমাকে 2002 যেটা বলেছিলেন যে মারাঠি গান কাজ করবো কি না, সেটা আমি 2021 ওনাকে আমি দিতে পেরেছিলাম। এবং এই বইটার আরেকটা ইন্টারেস্টিং দিক হচ্ছে এর যে প্রচ্ছদ, উনি তো বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করেছিলেন লতাজি। তো 1943 সালে এরকম একটা ফিল্ম ছিল, ফিল্মের নাম ছিল মাজেওয়াল। তো সেই মাজেওয়ালে লতাজির একটা, তখন 1943 মানে তখন তার বয়স কত, মানে 13-14 বছরের, 29 জন্ম, 43 ওনার বয়স তখন কত হবে, 24 নাকি 14 এই 14 বছরের বালিকা, তার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারের ছবিটা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে তার ছবিটাকে রেডি করে আমার বইয়ে প্রচ্ছদ করেছিলাম, ওইটারই কভার করেছিলাম এবং ওই কভারটা উনি খুব খুশি হয়েছিলেন কভারটা দেখে। ইয়ে আপ কাহা সে মিলা, এটাও জিজ্ঞেস করেছিলেন, ইয়ে ফটোগ্রাফ আপ কাহা সে মিলা। তো আমি বললাম ওনাকে যে দিদি আমি ওই মাজেওয়ালে যে ভূমিকা করেছিলেন সেইখান থেকে স্ক্রিনশট নিয়ে ছবিটাকে বার করেছি। বলছি আরে বাহ, খুব খুশি হয়েছে। এই কথাটা উনি খুব বলতেন, আরে বাহ, এইটা খুব বলতেন। আমি প্রায় হয়তো ওনার মতো করেই ব্যাপারটা বললাম, এই টোনেটা উনি বলতেন, আরে বাহ। ওনার সাথে তো আপনি আপনার একটা অনেক দিনের মানে এই সঙ্গীত কোর্স করতে গিয়ে এই ধরনের বিভিন্ন রকম আপনি সাক্ষাৎকার ওনার হয়েছেন, তা ওনার সম্পর্কে আপনাকে যদি একটা কথাতে বলতে বলি সেটা আপনি ঠিক কী বলবেন, ছোট্ট করে যদি বলি? এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আপনারা আরও বেশি বেশি করে লতা মঙ্গেশকরের গান শুনুন, আরও যা শোনেননি আরও শুনুন, আমি সব গান যা গান শুনুন, এবং যত শুনবেন তত আপনারা বুঝবেন যে লতা মঙ্গেশকরকে এমনি মানুষ ওই নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারতরত্ন এমনি বলে না, বা এমনি মা সরস্বতী বলা হয় না। সারা পৃথিবীর, সারা ভারতবর্ষের শিল্পীরা যে উনি যে প্রণম্য, সেটা এমনি বলে না। আর বাকিটা তো বারবারই বলছি, গল্প, মানুষ তো মানুষের পেছনে প্রচুর গল্প তৈরি করে, তার প্রচুর সমালোচক তৈরি হয়, তো তার তৈরি হবে না তো না তারও বিপক্ষে কেউ কথা বলবে না, এ তো হতে পারে না, আমার বিপক্ষে তো মানুষ কথা বলে, তো লতাজির বিপক্ষে বলবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তিনি ওই পর্যায়ের একজন মানুষ, হ্যাঁ, আমার নিয়ে কেউ বলতে পারলে ওনাকে নিয়ে বলবেন, ওনাকে নিয়ে তো আরও অসংখ্য লক্ষ কোটি মানুষ বলবেন। এইবার আপনি আমাকে বলুন, আপনি এই গানের এত সংগ্রহ, আপনি নিজে বলছেন একদম ছোটোবেলায় আপনাকে বাবা ঘুম পাড়াতেন এই ধরনের গান শুনিয়ে, তো ওনার তো অসংখ্য ভালো গান আছে, অসংখ্য, মানে ভালোই বলছি, মানে যেগুলো একদম অসংখ্য। তো আপনি দুটো ল্যাঙ্গুয়েজে আমি একটু আপনার কাছে শুনতে চাইবো যে এই দুটো ল্যাঙ্গুয়েজে আপনার একটা প্রিয় গান, মানে এগুলো হয়তো পিক করাটা মুশকিল, তবুও জানতে চাইবো যে বাংলাতে আর হিন্দিতে আপনার মানে ব্যক্তিগত, ধরুন আপনি একটা নির্জন ঘরে একা রয়েছেন, তখন আপনি ঠিক ওই বাংলাতে আর হিন্দিতে কোন গান শুনতে চাইবেন? ভীষণ কঠিন প্রশ্ন, তাই না? সত্যি খুব কঠিন প্রশ্ন, এবং দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারছেন
যে একটা ভীষণ কঠিন প্রশ্ন এটা উত্তর দেওয়া, যে এত এত গানের মধ্যে এবং যার কাছে সমস্ত গানের কালেকশন আছে তার কাছ থেকে দুটো গান জোগাড় করা খুব মুশকিল। এটাও আবার কিন্তু উত্তর দেওয়াটা আবার না মেন্টাল সেট আপের সঙ্গে কিন্তু সত্যিকারেরই পাল্টায়। আমার মন মানসিকতা কখন কীরকম থাকবে এই গানের সিলেকশানটা তো কিন্তু পাল্টে যায়। কিন্তু মোটামুটি হিন্দিতে আমার একটা ভীষণ প্রিয় গান আছে, নৌশাদের সুরে বৈজুয়ারা ফিল্মে একটা গান ছিল যে মোহে ভুল গয়ে সাঁवरिया ভুল গয়ে সাঁवरिया, এটা আমার খুব প্রিয় গান। আর সুদিন দাশগুপ্তর সুরে খুব কম সুর হয়েছে, সবাই শঙ্খবেলাটা জানেন, কিন্তু পঙ্কতিলক একটা গান গেয়েছিলেন, সেটা হচ্ছে হ্যাঁ আধার মাঝে তোমার রূপ দেখবো কেমন করে, যে ফুল ফোটে ভোরে নেনে কোকিল ডাকা ভোরে দেখবো কেমন করে, এই আধার মাঝে তোমার রূপ দেখবো কেমন করে আমার খুব খুব প্রিয় একটা গান। ছবির নাম পঙ্কতিলক, সুরকার ছিলেন সুদিন দাশগুপ্ত। আপনারা শুনবেন, ইউটিউবে এখন এই গান পাওয়া যায়, নিশ্চয়ই শুনবেন সবাই। শ্রেয়াশিস দা, আপনার এই যে লতা মঙ্গেশকরজির সাথে, শ্রদ্ধেয়া লতাজি, ওনার সাথে এই যে দীর্ঘদিনের একটা সুরেলা সফরই বলতে পারি, এই যে এতদিনের ওনার সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা, মুখোমুখি হোক বা এই টেলিফোনে বিভিন্ন রকম অনুষ্ঠানে বা সমস্ত সব কিছু মিলিয়ে, এর মধ্যে আপনার স্মরণীয় যেটা আপনি মানে আপনার স্মরণীয় জীবনের স্মরণীয় ঘটনার এরকম দুটো একটা ঘটনা বলুন যেটা আপনি কখনোই মিস করতে চাইবেন। এমনিতেই এই সাক্ষাৎকার নিতে গিয়ে আমার সত্যি অনেক কিছু মনে পড়ছে। দুটো ঘটনার কথা বলি। সেটা হচ্ছে লতা গীতকোষ যখন তৈরি হয়নি, তো তার আগে আমি ওনার জন্মদিনে আমার কালেকশান থেকে আমারই পছন্দের কিছু গান নিয়ে সিডি করে ওনাকে পাঠাতাম। প্রত্যেক বছর একটা করে সিডি আমার নিজের পছন্দের তালিকা করতাম, সেটাকে প্রিন্ট করতাম, মানে কী কী গান ওখানে আছে, এবং জন্মদিনে ওনাকে পাঠাতাম। একবার এমনও হয়েছে যে উনি জন্মদিনে বম্বে থেকে পুনে যাচ্ছেন, তা আমি উষাজিকে ফোন করে জিজ্ঞেস করছি যে দিদি ও সিডি মিল গয়া? उषा जी बोलते हैं हाँ वो सीडी मिल गया। अच्छा ये जो गाना इसका म्यूजिक डायरेक्टर कौन थे? একটা গান আমি বুঝতে পারছি চলছে, তো আমি বললাম সুরকার কে ছিল? বলছে আরে বাহ ये क्या गाई है दीदी ने, ये तो सुना ही नहीं कभी। এটা কে বলছেন? উষা মঙ্গেশকর। তো এইরকম একটা আমার জীবনের স্মরণীয় ঘটনা যে ওনার জন্মদিনে আমি আমার তৈরি সিডি, আমার পছন্দের গান ওনাকে পাঠাতাম। আর একটা হচ্ছে যে একবার জন্মদিনে হঠাৎ করেই, সাধারণত জন্মদিনে ওনাকে ফোনে পাওয়া যেত না, তখন দুদিন থেকে আগের দিন থেকে ওনার জামা লাগানো হতো, ফোনে পাওয়া যেত না। তো একবার যেরকম জন্মদিনে আমি তখন এই শ্রীরামপুরে এই ফ্ল্যাটেই আছি, তো ওনাকে ফোন করলাম একদম জন্মদিনের দিন, আমার মনে আছে 11টা সাড়ে 11টা এরকম কিছু হবে। তো লতাজি ফোন তুলেছেন, তো বললাম যে আমি দিদি আমি স্নেহাশিস বলছি শ্রীরামপুর থেকে, হ্যাপি বার্থডে, আজ তো আপনার জন্মদিন, আমার প্রণাম নেবেন। তো আপনাকে জন্মদিনে আমি আর কী দেবো, কিছু তো দেওয়ার থাকে নেই, আমার খুব ইচ্ছে করছে আমি আপনাকে দু লাইন একটু গান শোনাই করে। আমি ওনার জন্মদিনে আমি 2 লাইন গান গেয়ে শুনিয়েছিলাম ওনাকে। উনি না আমার এই আমি যার কাছে গান শিখেছি প্রফেসর ডিটি যোশী, তারই শেখা একটি দাদরা, সেটা উনি গেয়ে শুনিয়েছিলাম। সেটা হচ্ছে ছা রহে কালী ঘটা জিয়া মোরা ডর পায়ে হ্যাঁ, ছা রহে কালী ঘটা। তো দিদি শুনে বললেন আপ তো বহুত আচ্ছা গাতে হ্যাঁ। হ্যাঁ, তো এইগুলো আর প্রাপ্তি ছাড়া জীবনের, এগুলো প্রাপ্তি ছাড়া আর কি বলবো যে, এবং শুধু তাই নয়, এই এখনও বলতে গিয়ে আমার খালি মনে হচ্ছে যে কোন সাহসে আমি ওনাকে গান শুনিয়েছিলাম। না সাহস কিন্তু শুনিয়েছিলাম। দেখুন আমরা বলেছি না, সিম্পলিসিটি একটা ব্যাপার আছে। সিম্পলিসিটি শুধু শিল্পীর ক্ষেত্রেও যেমন আছে, যার কথা আমরা এতক্ষণ আলোচনা করছি, আপনিও ওই রকম সরলভাবেই জিনিসটাকে পেশ করেছিলেন বলেই আরও উনিও সেই রকমই, আপনি তো ওই রকমই। আমাদের সবার তরফ থেকে আমরা লতা মঙ্গেশকরকে, লতাজিকে আমরা
সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের সবার তরফ থেকে। আমাদের সবার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আর আমাদের এটার তো দুটো পর্ব। শ্রেয়াশিস দা, আপনার যদি অনুমতি পাই তো আমার একটা খুব ইচ্ছে, আমার লতা মঙ্গেশকরের দুটো প্রিয় গান আছে, দুটো প্রিয় গানের দুটো লাইন আমি একটুখানি গাইবো। মানে আমি আপনার অনুমতিটা এই কারণে নিচ্ছি, আপনি অনুমতি না দিলে এই রকম পরিবেশে মানে ওনার গান গাইবো, কিন্তু আমার এই দুটো গান আমার দীর্ঘদিনের প্রিয় গান, কিন্তু গানের দুটো লাইন, ভেতরের থেকে দুটো লাইন আমি গাইবো। তার একটা হচ্ছে 1956 সালের গান, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, সতীনাথ মুখোপাধ্যায় সুর করেছিলেন। এই গানটার দুটো ভেতরের লাইন আছে, মানে আমি গানটা তো মানে কতবার যে শুনেছি। কোনো রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে, কোনো রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে, বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। এটা একটা। আরেকটা হচ্ছে 1958 সালের গান, বলে না যে সেই প্রেম যখন আসে খুব সাইলেন্টলি আসে, তো এই গানটা প্রেম একবারই এসেছিল নীরবে, হেমন্ত মুখোপাধ্যায় সুর করেছিলেন। তার একটা দুটো তিনটে ভেতরের লাইন, সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরায়ে তারে আনতে, প্রেম একবারই এসেছিল নীরবে। মানে এই গানটার মধ্যে যে আকুতিটা আছে না, মানে আকুতিটা না আমাকে একদম নাড়িয়ে দিয়ে গেছে। এই যে লাইনগুলো একজন অবাঙালি শিল্পী, ভালো লাগবে তোমার গান, এই যে অবাঙালি শিল্পী একজন বাংলা উচ্চারণ থেকে শুরু করে এই যে আকুতিটা না মানে একদম নাড়িয়ে দিয়ে গেছে। সে তো বাংলা গান মানে এই মহারাষ্ট্রিয়ান শিল্পী হয়ে তিনি যে বাংলা গান গেয়েছিলেন, মানে কয়েকটা গান আছে যা আমি বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করি। যেমন ওই যে একটা গান ছিল না সলিল চৌধুরীর, ওতে নয়ন পাখি আমার রে, তো সেখানে ওই যে এইটা ঠিক আছে, কিন্তু ওই যে ঝটপট ঝটপট কইরা মররে কাহারও লাগে না, এই একদম মহারাষ্ট্রিয়ান মহিলা অতদিনের পুরোনো আগে ঝটপট ঝটপট বলছেন, ঝটপট ঝটপট কইরা মররে, এই যে উচ্চারণগুলো করা, বা ফান্দে পড়িয়া বগা কান্দেরে এই যে গাইছেন, এটা ভাবা যায় না। কি ট্যালেন্ট থাকলে পরে ওই যে মহারাষ্ট্রিয়ান মহিলা ওই রকম, মানে এটা পূর্ববঙ্গীয় ভাষায় গান গাইছেন, অন্য ট্যালেন্ট, বাংলা গানের যে নিজস্ব আবেগ, আমি সেই আবেগটাকে রেখে যে আমি গিয়ে দিলাম, আমি লতা মঙ্গেশকর গিয়ে দিলাম তা নয়, দেখাতেই পারি আমি অন্য ভাষার গায়িকা, একদম সেই নয়, অসাধারণ গিয়েছিলেন, অসাধারণ। প্রিয় দর্শক, আমাদের অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের আপনারা জানেন এটা মূলত একটা কুইজের চ্যানেল। আমরা আজকে লতা মঙ্গেশকরকে নিয়ে একটা এপিসোড করছি। স্নেহাশিস চট্টোপাধ্যায় আছেন আমাদের সাথে, অনেকক্ষণ লতাজির সম্পর্কে অনেক রকম তথ্য আমরা জানতে পারলাম, কিন্তু আমরা লতা মঙ্গেশকরের উপর কিছু কুইজও রাখবো। স্নেহাশিস দা 5টা প্রশ্ন করবেন, আমি 5টা প্রশ্ন করব। লতা মঙ্গেশকরের এই 5টা প্রশ্নের সবশুদ্ধ 10টা প্রশ্ন থাকবে, এবং 10টা প্রশ্নের পরে আমরা উত্তরগুলো পরে বলবো। আপনারা ততক্ষণে ভাবতে থাকবেন যে এটার কী উত্তর হতে পারে। প্রিয় দর্শক, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের প্রথম পর্বে আমরা আমাদের শ্রীরামপুর নিবাসী শ্রী স্নেহাশিস চট্টোপাধ্যায়, লতা গবেষক শ্রী স্নেহাশিস চট্টোপাধ্যায়, আমার কাছে উনি লতা এনসাইক্লোপিডিয়া, ওনার সাথে একটা ছোট্ট কথোপকথনের মাধ্যমে লতা মঙ্গেশকর সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন লতা গীত কোষের সমস্ত খণ্ডগুলো।
আমার ঠিক পেছন দিকটায় দেখতে পাচ্ছেন, যেটা অক্লান্ত পরিশ্রম করে স্নেহাশিসদা এই বইগুলোকে তৈরি করেছেন। আপনারা যদি এই 15 খণ্ডের গবেষণা সংকলনটাকে সংগ্রহ করতে চান তাহলে 8240212026 এই নম্বরে যোগাযোগ করে, স্নেহাশিসদার সাথে যোগাযোগ করে আপনারা এই যে লতা গীত কোষ রয়েছে 15টা খণ্ড, এছাড়াও মেরি আওয়াজ হি পেহচান হ্যায় এর 2টো খণ্ড আছে, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের ব্যক্তিগত সংগ্রহের জন্য। যে ফোন নম্বরটা বললাম 8240212026 এই নম্বরে ফোন করে যোগাযোগ করবেন। আর আপনারা জানেন অরূপ তোমার বাণী মূলত কুইজ চ্যানেল। এখানে আমরা লতা মঙ্গেশকরের সম্পর্কে 10টা প্রশ্ন রাখবো, 5টা প্রশ্ন আমি করব, 5টা প্রশ্ন স্নেহাশিসদা করবেন। প্রথমে 5টা প্রশ্ন আমি করছি। আমার প্রথম প্রশ্ন, আমি 3টে শব্দ বলবো, এই 3টে শব্দের সাথে লতা মঙ্গেশকরের কানেকশানটা কোথায়? প্রথম শব্দটা হচ্ছে মালতী লতা, দ্বিতীয় শব্দটা হচ্ছে স্নেহজ্যোতি, আর তৃতীয় শব্দটা হচ্ছে স্বর গঙ্গা। এই যে 3টে শব্দ বাংলা শব্দ, এই 3টে বাংলা শব্দের সঙ্গে লতা মঙ্গেশকরের কানেকশান কোথায়? এটা আমাদের প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, লতা মঙ্গেশকর যে প্রচণ্ড রকম ক্রিকেট ভক্ত ছিলেন এটা আপনারা সবাই জানেন। শচীন তেন্ডুলকরকে অসম্ভব ভালোবাসতেন। ভারতীয় ক্রিকেটের 1983 সালের যে বিশ্বকাপ জয়ী দলটাকে, তার যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল সেটা দেওয়ার পেছনেও লতা মঙ্গেশকরের অনেক অবদান রয়েছে। আপনারা জানেন ক্রিকেটটাকে প্রচণ্ড ভালোবাসতেন। তো 2019 সালের 11 জুলাই লতা মঙ্গেশকর একটা টুইট করলেন। টুইটে কী লিখলেন? नमस्कार डैश जी, आजकल मैं सुन रही हूँ कि आप रिटायर होना चाहते हैं। कृपया आप ऐसा मत सोचिए। देश को आपको आपके खेल की ज़रूरत है और ये मेरे भी रिक्वेस्ट है कि रिटायरमेंट का विचार भी आप मन में मत लाइए। আমি বোঝাই যাচ্ছে, আমি বলছি উনি একজন ক্রিকেটার সম্পর্কে বলছেন 2019 সালে, যে তাকে রিটায়ারমেন্ট না করার জন্য উনি অনুরোধ করছেন। বলতে হবে এই শূন্যস্থানে কি বসবে, মানে নমস্কারের পরে কার নামটা বসবে, কার উদ্দেশ্যে টুইটটা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, কতগুলো সিনেমার নাম বলবো, সবকটাই হিন্দি সিনেমা। 1945 সালের বড়ি মা, 1946 সালের জীবনযাত্রা এবং সুভদ্রা, 1948 সালের মন্দির, 1952 সালের ছত্রপতি শিবাজি এবং 2000 সালের পুকার। এই যে সবকটা হিন্দি সিনেমা, এই সবকটা হিন্দি সিনেমার মধ্যে মিল কোথায়? 3টে প্রশ্ন হয়ে গেছে। আপনাদের বলে রাখি আমাদের ইউটিউব কুইজ চ্যানেলের নম্বর আপনারা 8777253959, এবং আপনারা জানেন এখানে 2 জন করে প্রতিযোগীকে পাশাপাশি বসিয়ে প্রতিযোগিতা করানোর একটা পদ্ধতি আছে। সেটাতে আপনারাও যোগাযোগ করতে পারেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। ক্রম পর্যায়ে আপনাদের ডাকা হবে, ফোন করে ডাকা হবে। 4 নম্বর প্রশ্ন, লতা মঙ্গেশকর নিজের নামে সঙ্গীত পরিচালনা করা ছাড়াও 4টি মারাঠি সিনেমায় একটা ছদ্মনামে সঙ্গীত পরিচালনা করেছেন। সেটা তার নিকনেম, ছদ্মনাম ছিল। কোন ছদ্মনাম, কোন ছদ্মনামে তিনি সঙ্গীত পরিচালনা করেছিলেন? আর 5 নম্বর, আর আমার দিককার শেষ প্রশ্ন, আনন্দবাজার পত্রিকা 7ই ফেব্রুয়ারি অর্থাৎ লতাজি মারা যাবার পরের দিন তাদের কাগজের হেডলাইন করেছিল লতা মঙ্গেশকরের কোন বাংলা গানের প্রথমাংশ দিয়ে। আনন্দবাজার হেডলাইন করেছিল একটা লতা মঙ্গেশকরের একটা বিখ্যাত বাংলা গানের কিছুটা ব্যবহার করে। এই হেডলাইনটা কী ছিল, মানে এই যে কোন হেডলাইনটা আনন্দবাজার করেছিল লতা মঙ্গেশকর যেদিন মারা গিয়েছিলেন তার পরের দিন, যেদিন মানে 7ই ফেব্রুয়ারি যে কাগজটা প্রকাশিত হয়েছিল। আমার 5টা প্রশ্নের পর্ব শেষ। এরপর লতা মঙ্গেশকরকে নিয়ে প্রশ্ন করবেন যিনি, যার ধ্যান জ্ঞান সমস্ত কিছুই লতা মঙ্গেশকর, সেই স্নেহাশিস চট্টোপাধ্যায়। আমি
ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নেই, আমি নেই, আমি নেই। রেকর্ডে আপনারা যে গানটি শুনলেন তার শিল্পী ছিলেন কিশোর কুমার। আমার প্রথম প্রশ্ন, গানটির সুরকার কে ছিলেন? আজকের এই কুইজের আমার দ্বিতীয় প্রশ্ন, লতা মঙ্গেশকর লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন বিদেশে, এটা কোন সালে? আমার তৃতীয় প্রশ্ন, আপনারা জানেন যে অসংখ্য উপাধি লতা মঙ্গেশকর পেয়েছিলেন। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ছাড়াও তাকে দেশিকোত্তম সম্মানে সম্মানিত করা হয়েছিল। এই দেশিকোত্তম সম্মানটি কারা দিয়েছিলেন এবং কত সালে? আমার চতুর্থ প্রশ্ন, আপনারা সকলেই জানেন যে আমরা সারা বছর ধরে সলিল চৌধুরীর শতবার্ষিকী পালন করছি। আমাদের সকলের তরফ থেকে আমরা সেই মহান স্রষ্টাকে আমাদের প্রণাম জানাচ্ছি, সলিল চৌধুরীকে। লতা মঙ্গেশকরের বাংলা গানের ক্ষেত্রে দুটি স্তম্ভ ছিলেন সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায়। আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের গাওয়া প্রথম গানটি কী ছিল? আমার পঞ্চম প্রশ্নটিও একটি রেকর্ড থেকে শোনাচ্ছি, একটি গান আপনাদের শুনে বলতে হবে। আমরা ছোট্ট একটুখানি শোনাবো, যাকে আমরা প্রিলিউড বলি। সেই প্রিলিউড শুনে আপনাদের বলতে হবে মূল গানটি কী ছিল। আমরা শুনে নিই সেই রেকর্ডটি। যে গানটির প্রিলিউড আপনাদের শোনানো হলো, আপনাদের বলতে হবে এটার মূল গানের মানে প্রথম লাইনটা কী ছিল, মানে কোন গানের প্রিলিউড এটা। আমার আর স্নেহাশিসদার দুজনেরই লতা মঙ্গেশকর সম্পর্কিত প্রশ্নগুলো আপনারা শুনলেন, 5টা 10টা প্রশ্ন। এবার উত্তর জানবেন, উত্তর আপনাদের জানার পালা। আপনারা হয়তো অনেকেই এতক্ষণে মোটামুটি ঘাটাঘাটি শুরু করে দিয়েছেন বা নিজেরাই ভাবতে শুরু করেছেন এটা উত্তর হবে, ওটা উত্তর হবে। মূল উত্তরগুলো আমরা এবার বলবো। প্রথম প্রশ্নটা ছিল আমার, 3টে বাংলা শব্দ বলেছিলাম, এর সাথে লতা মঙ্গেশকরের কানেকশন কোথায়? এটা আমার খুব এই 5টা প্রশ্নের মধ্যে সব থেকে প্রিয় প্রশ্ন এটা। শ্রীরামপুরে স্নেহাশিসদার যে গানের স্কুলটা রয়েছে সেটার জন্য লতা মঙ্গেশকর এই 3টে নাম বেছেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য স্বরগঙ্গা নামটাই উনি বেছেছেন, যেহেতু স্কুলের পাশেই গঙ্গা রয়েছে। অতএব 3টে নামের সাথেই স্নেহাশিসদার গানের স্কুলের একটা কানেকশান আছে। নামগুলো সিলেক্ট করে দিয়েছিলেন শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর। 2 নম্বর প্রশ্নের উত্তর, 2019 সাল আপনারা মোটামুটি বুঝেই গেছেন যে উত্তরটা কি হতে পারে। তেন্ডুলকর তো তার অনেক আগে, সচিন তেন্ডুলকর লতাজির অত্যন্ত প্রিয় পাত্র। এটা হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা নাম, যাকে বলা হয় মিস্টার কুল, মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি মানে উনি, আপনি ভাবুন, এত ব্যস্ততার মধ্যেও একজন ক্রিকেটার রিটায়ার করছে, উনি চাইছেন না যে তিনি রিটায়ার করেন। কী ধরনের, কতটা ক্রিকেট প্রেম থাকলে এটা সম্ভব। 3 নম্বর, 3টে 1টা 2টো 3টে, কতগুলো বাংলা 1টা 2টো 3টে 4টে 5টা, কতগুলো হিন্দি সিনেমা বলেছিলাম। এই হিন্দি সিনেমাগুলোর মধ্যে মিল খুঁজতে বলেছিলাম আপনাদের। এই সিনেমাগুলোর মধ্যে মিল হচ্ছে লতা মঙ্গেশকর এই সিনেমাগুলোতে অভিনয় করেছেন। শুরুর দিকে অনেকগুলো করেছেন। পুকারটা করেছিলেন 2000 সালে,
কিন্তু শুরুর দিকে যখন ওনার ক্যারিয়ার শুরু হয়, শুরুর দিকে উনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। মারাঠি সিনেমা আছে, তার মধ্যে এগুলো হচ্ছে হিন্দি সিনেমার নাম। 4 নম্বর প্রশ্ন, লতা মঙ্গেশকরের কী ছদ্মনামে 4টে মারাঠি সিনেমায় সুরারোপ করেছিলেন? এই নামটা জানতে চেয়েছিলাম। খুব সুন্দর একটা নাম, আনন্দ ঘন। আনন্দ ঘন এটা ওনার ছদ্মনাম। এই ছদ্মনামে উনি সঙ্গীত পরিচালনা করেছিলেন। এগুলো সবকটাই ছিল মারাঠি সিনেমায়। আর 5 নম্বর প্রশ্ন ছিল, একটা আনন্দবাজার পত্রিকা লতা মঙ্গেশকর প্রয়াত হবার পরের দিন যে কাগজটা প্রকাশিত হয়েছিল তাতে হেডলাইনে ইউজ করা হয়েছিল ওনারই একটা বিখ্যাত গানের একটা লাইনের একাংশ। এই গানটা হচ্ছে, হেডলাইনটা ছিল আকাশ প্রদীপ, আর গানটা হচ্ছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। আমার 5টা প্রশ্নের উত্তর বলা শেষ। এবার স্নেহাশিস দা যে 5টা প্রশ্ন রেখেছিলেন তার উত্তর বলবেন। নমস্কার। আমি প্রথম যে রেকর্ডটা বাজিয়ে শুনিয়েছিলাম সেটি কিশোর কুমারের গাওয়া গান ছিল। তার সুরকার ছিলেন লতা মঙ্গেশকর। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে লতাজি যে রয়্যাল অ্যালবার্ট হলে প্রোগ্রাম করতে গেছিলেন লন্ডনে, সেটা কত সালে? 1973। 1973 উনি প্রথম বিদেশে কনসার্ট করেন। আমার পরের প্রশ্ন ছিল যে দেশিকোত্তম যে উপাধি দেওয়া হয় সেই উপাধি কারা দিয়েছিলেন এবং কত সালে দিয়েছিলেন? বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন, এবং দেওয়া হয়েছিল 1997 সালে। আমার চতুর্থ প্রশ্ন ছিল যে সলিল চৌধুরীর সুরে লতাজির প্রথম গান কি? 1959 সালে তিনি গেয়েছিলেন যারে যারে উড়ে যারে পাখি। এটা ছিল ওনার সলিল চৌধুরীর সুরে প্রথম গান। আর শেষ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন ছিল, আমি একটা গানের ছোট্ট একটু অংশ বাজিয়ে শুনেছিলাম যাকে আমরা প্রিলিউড বলি, যে সেটি কোন গান? সেটিও একটি অতি বিখ্যাত গান সলিল চৌধুরীর সুরে, সেটা হচ্ছে সাত ভাই চম্পা জাগরে জাগরে। আশা করি আমাদের এই অনুষ্ঠান, আপনাদের এই কুইজ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই জানাবেন। আমাকে জানাবেন তো অরূপের আপনাদের চ্যানেলের সূত্রে। আশা করি আমার কাছে সেই খবর এসে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে লতা মঙ্গেশকরের গান শুনবেন। নমস্কার। স্নেহাশিস দাকে আন্তরিক ধন্যবাদ। অনেকটা সময় দিয়েছেন আমাদের এই চ্যানেলের এই বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে যে স্পেশাল একটা এপিসোড, বিশেষ একটা এপিসোড আমরা করার চেষ্টা করেছি, সেটার জন্য অনেকটা সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি স্নেহাশিস দা দীর্ঘদিন সুস্থ থাকুন, লতা মঙ্গেশকরকে নিয়ে ওনার সঙ্গীত চর্চা অব্যাহত থাকুক, সঙ্গীত প্রেমীদের নিয়ে আসুন, আরও অনেক গবেষণা সমৃদ্ধ সংকলন যাতে নিয়ে আসুন আমাদের সামনে, যাতে আমরা আরও সমৃদ্ধ হতে পারি। 119 নম্বর পর্ব আমরা এখানেই শেষ করতে চলেছি। সঙ্গে থাকুন, ভালো রাখুন। আর আরেকজনকে আমার একটা বিশেষ ধন্যবাদ থাকবে, আমার সর্বসময়ের সঙ্গী যাকে বলে সব্যসাচী রায়, যেভাবে পুরো এপিসোডটাকে সাজিয়েছে তার কোনো মনে হয় সম্ভবত তুলনা হয় না। স্নেহাশিস দাও সম্ভবত আমার সাথে একমত। হ্যাঁ, আন্তরিক সব্যসাচীকে আন্তরিক ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভালো রাখুন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এটা করে আমাদের উৎসাহিত করবেন। আর অবশ্যই ভিডিওর ইনবক্সে গিয়ে আমাদের এই আজকের যে এই সাক্ষাৎকার পর্ব, কুইজের পর্ব, এটা আপনাদের কেমন লাগলো এটা আমাদের জানাবেন। আর স্নেহাশিস দার বইগুলো সংগ্রহ করবেন। আপনাদের আগে তো নম্বর বলেই দিয়েছি, সেখান থেকে। খুব ভালো থাকুন, খুব ভালো রাখুন। নমস্কার।